আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 46তম পর্ব। তো আজকের পর্বেও আমরা কিছু গল্প শেয়ার করব। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক। এই গল্পটা পাঠিয়েছে শরীয়তপুর থেকে একটা আপু, তবে তিনি তার নামটা উল্লেখ করতে চান না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনার ভিডিওর নিয়মিত একজন দর্শক, একজন পাগল ভক্ত বলতে পারেন। আমি প্রায় 7-8 মাস ধরে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। তবে আমি আজকে আমার জীবনের একটা কষ্টের গল্প শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন, যেন কোনো মেয়ে আমার মতো ভুল না করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। 2021 সালে আমাকে একটা ছেলে প্রপোজ করে। অনেকদিন পাত্তা দেয়নি, কিন্তু একটা সময় তার সাথে কথা বলি। তখন আমার বয়স ছিল 15 বছর। প্রথম প্রেম, প্রথম অনুভূতি, অনেক ভালো লাগতো। তার সাথে যখন কথা বলি তখন আমি ক্লাস 8-এ পড়ি। প্রায় 3 মাস কথা বলি। ওর বাসা ছিল আমার বাসার পাশেই, বলতে গেলে ওর বাসা আমার বাসা থেকে দেখা যায়। একদিন হঠাৎ আমার ফ্যামিলিতে বিষয়টা সবাই জেনে যায়, আর তখন আমাকে নিয়ে যায় নানু বাড়িতে। নানুর বাড়ি ছিল পাশের গ্রামে। আর শুরু হয় আমার উপর অত্যাচার, আমার নানু আর মায়ের। তারপরেও বলছি ওকে ভুলবো না, বিয়ে করতে হলে ওকেই করবো। আমার হাত কেটে ওর নাম লিখেছিলাম, ওর হাত কেটে আমার নাম লিখেছিল। ও গলায় দড়ি দিতে চেয়েছিল। পরে ওর ফ্যামিলি থেকে প্রস্তাব নিয়ে আসে আমাদের বাড়িতে, কিন্তু আমার ফ্যামিলি দিবে না। তার 2-3 দিন পর শুনি ও বিয়ে করে নিয়েছে। এটা শোনার পর আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। মনে হচ্ছিল নিঃশ্বাসটা বুঝেই চলে গেল। সে বিয়ে করলো, অন্তত আমাকে একটাবার জানালো না পর্যন্ত। এমনিতেও ছোটবেলা থেকে আমার কপাল পুরা, কোনো ইচ্ছায় মা বাবা পূরণ করেনি। এমনটা নয় যে আমাদের কিছু নেই, আমাদের সব কিছুই ছিল। অনেক ধনী আমার মা বাবা, কিন্তু মন নেই। অনেক কষ্ট দিয়েছে আমাকে। আমার নানু বাসা থেকে আমাকে বাসায় নিয়ে আসা হলো। লেখাপড়া বন্ধ করে দেওয়া হলো। আমার মা দিনরাত আমার উপর অত্যাচার করতো, খারাপ আচরণ করতো। আমাকে ছোটবেলা থেকে সব কাজ করাতো, রান্না বান্না, বলতে গেলে ঘরের সমস্ত কাজ। আর যখন না করতাম তখন অনেক নোংরা ভাষায় গালি দিত। সেই ভয়ে আমি সবসময় কাজ করতাম। তারপরেও মানিয়ে নিতাম, ভাবতাম একসময় ঠিক হয়ে যাবে। আমার বিয়ে হয়ে গেলে ভালো একটা হাজবেন্ড পেলে এই বাড়িতে আর আসবো না। আমি ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার আগেই আবার নতুন একটা সমস্যা শুরু হলো। আমাকে বিয়ে দিয়ে দিবে আমার নানুর গ্রামের একটা ছেলের সাথে। সে আমার মায়ের সম্পর্কে চাচা হয়। তার বাবা মারা যাওয়ার আগে বলেছিল আমাকে তার ছেলের বউ করবে, কিন্তু ওই ছেলেকে দেখলে আমার ঘৃণা লাগতো। ওর অনেক টাকা পয়সা ছিল, ওর নামে সব কিছু ছিল। তাই আমার মা নানু ওখানেই আমাকে বিয়ে দিবে। ওই ছেলেটার বয়স 34 হবে আর আমার বয়স 15 বছর। উনি দেখতে যতটা বাজে, তার চেয়ে বাজে ছিল ওর চরিত্র। জোর করে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। আমাকে টানতে টানতে কাজী অফিসে নিয়ে গেছে, জোর করে সাইন করিয়েছে। তারপর শুরু হলো আরো বেশি টর্চার। যেদিন ক্যাবিন হয় তার 3 দিন পর ওই ছেলে আমাদের বাড়িতে আসে। আমি তো কিছুতেই ওর সাথে ঘুমাবো না। আমার মা জোর করে ওর রুমে পাঠিয়ে দেয়। প্রথম দিন ওর পায়ে ধরে কান্না করি। ও ছিল একটা অশিক্ষিত, ভালোবাসা বলতে বুঝতো মেয়েদের শরীর। আমি অনেক কষ্টে ওর হাত থেকে নিজেকে বাঁচিয়েছিলাম। তারপর ওই ছেলে সবাইকে বলে দিয়েছে, আমি ওরে কিছু করতে দেইনি। আমার মা বাবা আমাকে অনেক মারে, যা বলে বোঝানো সম্ভব নয়। তারপরের দিন ওই ছেলেটাকে আমার মা ফোন দিয়ে নিয়ে আসে, আর আমার মা সেই ছেলেটাকে বলে ও যা কিছু করুক তুমি ওকে ছাড়বে না। কতটা নির্লজ্জ আমার মা! সেদিন আর নিজেকে রক্ষা করতে পারলাম না। বিশ্বাস করেন ভাইয়া, মানুষকে ধর্ষণ করলে যেমন লাগে তার চেয়ে কোটি গুণ বেশি খারাপ লেগেছে আমার। এরকম ছেলেটাকে ফোন দিয়ে আমার মা প্রতিদিন রাতে আনতো। এমনভাবে জীবন চলতে লাগলো। আমি অনেকবার পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। একবার তো রাত 3টার দিকে চলে গিয়েছিলাম, কিন্তু ধরে ফেলেছে। সেই রাতে আমার বাবা আমাকে অনেক মারে। তো তার 2 মাস পর তারা আমাকে বাড়িতে উঠিয়ে নিবে। কত আয়োজন, অথচ আমার মনে আনন্দ তো দূরের কথা, কারোর সাথে কথাও বলতে মন চাইতো না। আমার বাবা বিশাল আয়োজন করলো, প্রায় 700 মানুষের আয়োজন। নাচার জন্য ভাড়া করে মানুষ এনেছে, গায়ে হলুদ আরো কত কি। তারপর তারা আমাকে তাদের বাড়িতে নিল। সেই রাতেও আমাকে ছাড়েনি সে। পরের দিন আমাদের বাড়ি থেকে লোক গেল প্রায় 100। আমাকে নিয়ে আসলো। পরের দিন আমি আমার ছোট মামাকে বলি, মামা আমি ওই বাড়িতে যাব না। অবশ্য আমার ছোট মামা এই বিয়েতে রাজি ছিল না। মামার সাথে অনেক কান্নাকাটি করি। মামা মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল, কোনো একটা দোষ খুঁজে বের করে পরে তোকে নিয়ে আসবো। এমনভাবেই চলতে লাগলো। আমাকে অনেক টর্চার করতো। ও জানতো আগে আমার একটা রিলেশন ছিল। আমি আমার বাবার বাড়িতে চলে আসি, কিন্তু মা আমাকে থাকতে দেয় না। আর যদি থাকতে দিত তাহলে এই ছেলেকে ফোন দিয়ে নিয়ে আসতো। আমার মাঝে মাঝে মনে হতো কত রাত একটু শান্তিতে ঘুমাতে পারিনি। আমি ওই ছেলের বাড়িতে যেতে চাইতাম না, তাই অনেক মারতো আমার মা। মরিচের গুঁড়া আমার শরীরে লাগিয়ে পর্যন্ত দিয়েছিল। এভাবেই চলতে থাকে। পরে আমার এক কাকা আমাকে পরামর্শ দেয় চেয়ারম্যানের কাছে যেতে।
পরে আমি পালিয়ে চেয়ারম্যানের কাছে যাই, পরে সবকিছু বলি উনাকে। উনি আমার বাবাকে ফোন দিয়ে বকে আর আমার কাকাকেও। পরে সেই দিনই আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। ওখান থেকে আমার মায়ের ভয়ে এক ফুপুদের বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও আমার মা নানু বিভিন্ন নোংরা ভাষায় গালিগালাজ করে। কয়েক মাস থাকার পরে সেখান থেকে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার 3-4 মাস পরে ওখানকার একটা ছেলে আমার দিকে সবসময় তাকিয়ে থাকতো। একদিন আমি ওকে বললাম, আমার দিকে সবসময় তাকিয়ে থাকেন কেন? ছেলেটা বলল, আপনাকে ভালো লাগে তাই। পরে আমি ওকে আমার লাইফের সবকিছু বলি, যে আমার একটা বিয়ে হয়েছিল, সেসব মেনে নেয়। আর ছেলেটার ব্যবহার অনেক সুন্দর ছিল, অনেক ভদ্র, যার কারণে তার প্রতি আমার ভালো লাগা কাজ করত। এমন করতে করতে ওকে আমার একটু ভালো লাগতে থাকে। তখন আমি ফোন ব্যবহার করতাম না। পরে ওর সাথে কথা বলার জন্য অনেক কষ্টে একটা ফোন কিনি। তারপর থেকে ওর সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। ছেলেটার বাড়ি খুলনা কয়রা থানায়। 3 মাস কথা বলার পর আমার মামা আমাকে বাড়িতে নিয়ে আসে। আবার শুরু হলো আমার উপর টর্চার। কোনো রকম 6 মাস বাড়িতে ছিলাম। তারপর বাড়ি থেকে পালিয়ে চলে গেলাম খুলনায়। আর তারপর আমরা বিয়ে করলাম। আর তাকে বড় করার জন্য ফ্যামিলিতে বলেছি আমি শ্বশুর বাড়ি আছি। বিশ্বাস করেন ভাই, ওর জন্য 2024 সালে এসেও ভাতের কষ্ট করেছি। ও ভালো স্যালারি পেত না, এমনও দিন গেছে এক বেলা খাইছি। আর আমি সবসময় ওর ফ্যামিলির সাথে কথা বলতে চাইতাম। আর ও আমাকে এটা বুঝিয়ে রাখতো তার সাথে নাকি তার ফ্যামিলির ঝগড়া হয়েছে, আমাকে ওর ফ্যামিলি মেনে নিবে না। আর আমি ভাবতাম তাদের ছেলে একটা মেয়ের সাথে কথা বলে, হয়তো রাগ করে তার ফ্যামিলি তার সাথে কথা বলতে চায় না। আমি কথা বলতে চাইলে আমার সাথে ঝগড়া করতো আর বলতো ওদের চাইলে তুমি আমাকে পাবে না। আর আমাকে এমনভাবে বুঝাইতো, বিশ্বাস করতে বাধ্য ছিলাম। ওখানে বাসা ভাড়া করে থাকলাম 1 বছর 5 মাস। আর আমার ফ্যামিলিকে মিথ্যা বলতাম যে আমি শ্বশুর বাড়িতে আছি। পরে ওকে নিয়ে আমি আমার দেশের বাড়িতে আসি শরীয়তপুরে। 10 দিন থাকার পর ওকে অনেক রিকোয়েস্ট করি, তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও প্লিজ। অনেক কান্নাকাটি করে রাজি করাই। সোনারাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে বলেছিল আর যাবে না। ওর পায়ে ধরে কান্না করি, কিন্তু ও নিয়ে যাবে না। 2 ঘন্টা কান্না করেও কোনো লাভ হলো না। তখন আমার মামাকে ফোন দিয়ে বলি, মামা ও এমন করছে। আমি ওকে বলেছি তোমার বাড়িতে আমি যাবই। আমি ওকে রেখেই কয়রার বাসে উঠে পড়ি। পাইকগাছা পর্যন্ত যাওয়ার পর বলে ওর বউ বাচ্চা আছে, ইভেন ওই বাড়িতেই আছে। তখন বাসের মধ্যে অনেকক্ষণ কান্না করি। বাসের সবাই আমাকে সান্ত্বনা দেয়। আমার মামার সাথে কথা বলে একটা আন্টি তার বাসায় আমাকে নিয়ে যায়। আমার সেই মামা এসআই বাগেরহাটে চাকরি করত। সে তদন্ত করে দেখে ঘটনাটা সত্য। আর ও আমাকে যা যা বলেছে সব মিথ্যে ছিল। ও একটা মহিলাকে মা বানিয়ে আমার সাথে কথা বলিয়েছে। ও বলেছে আমার মায়ের দুধের কসম আমি বিয়ে করিনি। ও আমাকে ভয়ঙ্করভাবে ঠকিয়েছে। ও মেসেঞ্জারে ঢুকে দেখি ভিডিও কলে কাজ করত, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে বেড়ায়। এক কথায় অনেক বাজে চরিত্র তার। ও আমাকে অনেক মেরেছে। আমার কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। আবারও ফ্যামিলির কাছে হাসির পাত্র বানিয়ে দিছে। আবারও মা বাবা আমাকে টর্চার করা শুরু করে। আল্লাহ, এমন জীবন কেন দিলে আমাকে? আমার জীবনটা ভুল করতে করতে চলে গেল। জীবনে এত কষ্ট নিয়ে আমি আর চলতে পারছি না। আমার বাবা মা যদি আমার প্রথম ভালোবাসার মানুষটার সাথে আমাকে বিয়ে দিত, তাহলে হয়তো আমার জীবনটা এমনটা হতে পারতো না। আমার সবকিছুর জন্য দায়ী আমি মনে করি আমার বাবা মাই। তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি নুসরাত লিখছি যশোর থেকে। আজ যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার এক বড় ভাইয়ের। আমি চেষ্টা করি বিভিন্ন মানুষের থেকে গল্প কালেক্ট করে সোহান ভাইয়াকে দেওয়ার জন্য, যেন আপনাদের সাথে উনি শেয়ার করতে পারেন। গল্পটি ধৈর্য নিয়ে শোনার অনুরোধ থাকবে। আমি তামিম, আমার বাসা বগুড়া জেলা। আমার এই গল্পটি শুরু হয় আমার ছোট বয়স থেকে। আমার আর তাহার গল্প। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমাদের এলাকায় 3-4টা ভালো প্রাইমারি স্কুল ছিল। আমি একটাতে পড়তাম আর তাহা অন্য একটা স্কুলে পড়তো। মজার ব্যাপার হলো ও যে স্কুলে পড়তো সেটা আমাদের স্কুলের প্রতিদ্বন্দ্বী ছিল। 2015 সাল, তখন আমাদের বিএসসি টেস্ট পরীক্ষার সময়। বছর শেষের দিকে শুরু হয়েছিল সেই টেস্ট পরীক্ষা। পরীক্ষার আগ পর্যন্ত আমি ওকে চিনতাম না। প্রথম দিন একসাথে একই ক্লাসরুমে বসে পরীক্ষা দেই। সেদিন আমি ওকে প্রথম দেখেছিলাম। অল্প বয়সে বুঝিনি এটা ভালো লাগা বা অন্য কিছু। শুধু আমার মন বলল ওকে আমার খুব ভালো লেগেছে। তবে তখন এত কিছু বুঝতাম না, ছোট মানুষ। তখন তো মাত্র ক্লাস 5-এ পড়তাম। এরপর টেস্ট আর ফাইনাল সব পরীক্ষা শেষ হয়ে যায়। সবাই আমরা আলাদা হয়ে যাই।
কারোর সঙ্গে আর তেমন কোনো যোগাযোগ থাকে না। আমি প্রায় তাহার কথা ভুলেই গিয়েছিলাম। 1 মাস ছুটি শেষ করে সময় আসলো নতুন স্কুলে ভর্তি হওয়া। শুরু হয় ক্লাস 6। সেবার রোল নাম্বার ঠিক করার জন্য প্রথম দিন পরীক্ষা দেই। পরীক্ষায় গিয়ে আবার তাহার সাথে দেখা হয়, তবে ক্লাসে স্যার থাকায় তার সাথে কথা হয়নি। ও পাশের সারিতে আমার সিট ছিল। ওকে একটু পরপর চুরি করে করে দেখছিলাম। পরীক্ষায় মন দিয়ে কিছু লিখতে পারি না। পরীক্ষার পর রোল বের হলো, দেখি আমার রোল 12 আর তাহার 3। আমরা দুজনই সেকশন এতে পড়ি। ধীরে ধীরে একই ক্লাসে পড়তে পড়তে বন্ধুত্ব গড়ে ওঠে। আমি ওকে পছন্দ করতাম, এটা আমি আমার কিছু বন্ধুদের সাথে শেয়ার করি, আর আমার একটা বন্ধু ওকে সেটা জানিয়ে দিয়েছিল। আমি জানতাম না যে সেও জানে। তারপর থেকে প্রায় সময় তাহা আমাকে দেখে হাসতো। আমি বুঝতাম না ও কেন এমন করে। এভাবে ক্লাস 6-এর শেষ পরীক্ষার দিন তাহা আমায় প্রপোজ করে। তারপর শুরু হয় আমাদের সম্পর্ক। একসাথে ক্লাস 11 পর্যন্ত কেটে যায়। এর মধ্যে কত স্মৃতি, কত ভালোবাসা। ক্লাস 9-এ আমি সায়েন্স নিয়ে পড়বো বলে ঠিক করি। আমার জন্য তাহাও সায়েন্স নিয়ে পড়বে। আমাকে অন্য কোনো মেয়েদের সাথে কথা বলতে দিত না। আমার কোনো সমস্যা হলে সে নিজেই সমাধান করত পড়াশোনার বিষয়। আমি যদি অন্য কোনো বান্ধবীর থেকে সমাধান নেওয়ার চেষ্টা করতাম তাহলে সে অনেক রাগ করত। এজন্য আমি চেষ্টা করতাম সে যেন রাগ না করে। তাই আমি কারোর সাথে মিশতাম না। আমার কোনো বান্ধবীও ছিল না। এসএসসি পরীক্ষার আগে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। পকেটে টাকা ছিল না, সে আমাকে টাকা দিয়েছিল। এভাবে স্কুল শেষ করে কলেজে উঠি। আমি সায়েন্স থেকে আর্টসে চলে যাই, আরও সায়েন্স নিয়েই পড়ে। কলেজে উঠেও প্রথম 2-3 মাস সব ঠিকঠাকই চলছিল। এরপর শুরু হয় দূরত্ব। ও বলে পড়াশোনার চাপ, ব্যস্ত জীবন, এসব অজুহাত দিত। ধীরে ধীরে কথা কমে যায়, ঝগড়াঝাটি বেড়ে যায়। আমি কিছুই বুঝতাম না, শুধু ভাবতাম আমি কি ভুল করলাম। ছোট ছোট কারণে সে আমার সাথে ঝগড়া করত। আমি যদি বলতাম আমাকে একটু ফোন দাও, তাহলে সে বলতো আমার পড়াশোনার চাপ আছে, আমি এখন কথা বলতে পারবো না। আমি যদি বলতাম আসো দেখা করি, তাহলে বলতো বাড়ি থেকে বের হতে পারবো না। অথচ সেই তাহা ছোট বয়সে আমার সাথে দেখা করতে আসতো। তখন তার বাড়িতে কেউ কিছু জানতো না, বলতেও পারতো না। কিন্তু এখন সে বড় হয়েছে, আমার সাথে দেখা করার সময় তার হয় না। এর মধ্যে দেখি ওর ব্যাচের একটা ছেলের সাথে সারাদিন আড্ডা। তারা 4 জন, 2টা ছেলে 2টা মেয়ে। আমি কিছুই বলতাম না, কিন্তু মনটা ভেঙে যাচ্ছিল। একদিন সহ্য করতে না পেরে তাকে বললাম, তুমি ওদের সাথে মিশবা না, আমার অনেক খারাপ লাগে। তুমি আমার সাথে কথা বলো না, কিন্তু সারাদিন ওদের সাথে আড্ডা দাও। কলেজে একবারও আমার দিকে তাকাও না কেন তাহা? আমি কি অন্যায় করেছি? সে বলল, ডিস্টার্ব করিস না, পড়তেছি। অত শেষে টানা 4 ঘন্টা অনলাইনে থাকে। সে কখন পড়ছে কখন কথা বলছে সেটা আমার বোঝা হয়নি। অবশেষে একদিনও ব্রেকআপ করে দিল। বলল, আমি তোকে ছাড়া ভালো আছি, আমি তোকে কোনোদিন ভালোবাসতেই পারিনি। এতদিন যা ছিল সেটা হয়তো আবেগ। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। অনেক চেষ্টা করলাম কিন্তু পারিনি। আমি ওর কথা শুনে আকাশ থেকে বললাম এবং বললাম, তাহলে এতদিন এগুলো কি ছিল? সে বলল, হয়তো আবেগ ছিল। আমি কিছু বলবো তার আগেই সে আমার কলটা কেটে দিয়ে ব্লক করে দিল। নাম্বার থেকেও ব্লক করে দিল। আমি তার সাথে যোগাযোগ করার কোনো রাস্তা খুঁজে পাইনি। অনেক চেষ্টা করেছি অন্য নাম্বার দিয়ে তাকে কল দেওয়ার, কিন্তু সে অন্য নাম্বার দিয়ে কল আসলে কেটে দিত। কারণ সে জানতো আমি আমার বন্ধুদের নাম্বার থেকে কল করব। অনেক কষ্ট পেয়েছিলাম ওর জন্য, অনেক কান্নাকাটিও করেছিলাম। মায়ের কোলে মাথা রেখে বলেছিলাম, মা আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার মা আমাকে বলেছিল, বাবা তুই এখনো ছোট, তোর এখনো বয়স হয়নি, তুই ভালোবাসার মানে কি বুঝিস বল, তুই এভাবে ভেঙে পড়িস না, কান্না করিস না। আমি মাকে আর কোনো উত্তর দেইনি। আসলেই কি এটা আমার আবেগ? 6 বছর ধরে কি তাহলে আমি আবেগ পুষলাম? 1 মাস পরে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সেই ছেলের গায়ে গা লাগিয়ে সেলফি উঠাই, কলেজের মাঠে বসে হাসাহাসি করে। একদিন আমি আমার বন্ধুকে বললাম, আমি ওর সাথে একটু কথা বলতে চাই, তোরা দাঁড়া, আমি আসছি। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি তোমার আসল ভালোবাসা? এতদিন তো আমার সাথে তোমার আবেগ ছিল, তাহলে এটা কি আসল? তাহা উত্তর দিল, হ্যাঁ এটা আমার আসল ভালোবাসা। আমি ওই ছেলেটাকে ভালোবাসি। তুই আবার কেন আমাদের ডিস্টার্ব করার জন্য এসেছিস? তোকে ব্লক করে দিয়েছি, তোর কি আত্মসম্মান কিছুই নেই তাই আবার এসেছিস? তখন ওই ছেলেটা উঠে আমার শার্টের কলার ধরে বলে, আর যদি কখনো তাহাকে ডিস্টার্ব করতে দেখেছি তাহলে তোর খবর আছে। তারপরে আমি একটু রেগে গিয়ে তার গায়ে হাত তুলি। আমাদের মধ্যে একটু হাতাহাতি হয়। এর মধ্যে কলেজের স্যার এসে আমাদেরকে থামায় এবং আমাদেরকে প্রিন্সিপাল রুমে ডাকে। প্রিন্সিপাল বলল, তামিম তোমাকে তো কখনো এমন বেয়াদবি করতে দেখিনি, তাহলে কেন তুমি আজকে ওর গায়ে হাত তুললে? আমি বললাম, স্যার ও আমার আগে কলার ধরেছিল এবং আমাকে হুমকি দিয়েছে ও আমাকে দেখে নিবে। তখন তাহার বিএফ বলল, না স্যার, ও আগে গিয়ে আমার বান্ধবীকে ডিস্টার্ব করেছিল, তাই আমি ওকে সরিয়ে দিতে গিয়েছিলাম। ও মেয়েদেরকে ডিস্টার্ব করে। বিশ্বাস না হলে আপনি ওদেরকে জিজ্ঞেস করুন। প্রিন্সিপাল স্যার তাহাকে ডাকলো এবং জিজ্ঞেস করলো, তামিম কি তোমাকে ডিস্টার্ব করেছে? তাহা উত্তর দিল, জি স্যার, ও আমাকে অনেক ছোটবেলা থেকে ডিস্টার্ব করে। আমার ফেসবুকে অনেক বাজে বাজে কথা বলে, অনেক বাজে বাজে ছবি পাঠায়। প্রিন্সিপাল স্যার আমাকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য আমার মা বাবাকে ডাকলেন। মা বাবা অনেক রিকোয়েস্ট করে আমাকে কলেজে রেখে দিলেন।
কিন্তু আমার বাবা মাকে প্রিন্সিপাল স্যার অনেক অপমান করেছিল এবং তাহার আব্বু আম্মু আমার আব্বু আম্মুকে অনেক বাজে বাজে কথা বলেছিল। বাসায় আসার পর আমার বাবা অনেক কান্না করেছিল, কিন্তু আমাকে কিছু বলেনি। আমার মা শুধু আমার গালে 2টা থাপ্পড় মেরেছিল আর বলেছিল, তোর মতো ছেলে আমার শত্রুর ঘরেও না হোক। তারপর আমি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলি, কারোর সাথে কথা বলতাম না, এমনকি বাবা মায়ের সাথেও না। শুধু 2 বেলা খাবার আমার ঘরে দিয়ে যেত, তাই খেতাম। এভাবে অন্তত 2-3 মাস কোনো কিছু বুঝতে পারিনি। এরপর আস্তে আস্তে বুঝলাম জীবনের একটা বড় অংশ ওর সাথে কাটিয়েছি আমি সত্যি সত্যি ওকে ভালোবাসতাম ছোটবেলা থেকেই, কিন্তু সে হয়তো আমাকে কখনো ভালোবাসেনি। এখন 3 বছরেরও বেশি সময় কেটে গেছে সেই ব্রেকআপের, আর কখনো প্রেমে জড়ায়নি। ভালোবাসা এখন আমার জীবনে নেই, কিন্তু মনে মাঝে মাঝে এখনো ভেসে আসে সেই ছোটবেলার ভালো লাগার মুহূর্তগুলো। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে জোর করে সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। একটা মানুষ আপনার হতে না চাইলে আপনি কখনোই তাকে আপনার করাতে পারবেন না। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের শেষ গল্পটা শুরু করা যাক। এই গল্পটা পাঠিয়েছে জামালপুর থেকে সাদিয়া নামের একজন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনার সকল গল্পগুলো শুনি, আমার কাছে অনেক ভালো লাগে, তবে কখনো আমার জীবনের গল্প শেয়ার করা হয়নি। আজকে আমার জীবনের ভয়ঙ্কর একটা গল্প শেয়ার করলাম, আশা করি আপনি আমার গল্পটা শেয়ার করবেন। আমার নাম সাদিয়া, আমি ক্লাস 9-এ পড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার বাসা জামালপুর। সময়টা তখন ছিল 2022 সাল। আমি ক্লাস 7-এ পড়ি, আমার বয়স ছিল 13। আমি তখন জীবন কি, জীবনের মানে কি এতটুকু বুঝতাম না। যাই হোক, তখন আমার খালাতো ভাইয়ের সাথে আমার বাবা মা আমাকে বিয়ে দেয়। আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না, সবকিছু করেছে আমার আন্টি। আমাদের বাসায় এসে অনেক কান্নাকাটি করতো আমাকে তার ছেলের বউ করার জন্য। আমি তখন বুঝতাম না বিয়ে মানে কি। পরে আমার বাবা মা রাজি হলো, পরে একটা সময় আমার বিয়েটাও হলো। তার নাম শুভ। সে আমার আগে একটা প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু বিয়েটা টিকেনি। আমি তার দ্বিতীয় বউ ছিলাম। আমার বিয়ের পর আমি তাকে সবসময় ভাইয়া বলে ডাকতাম। আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু আমি ছোট বলে সে আমাকে পছন্দ করতো না, আমাকে সহ্য করতে পারতো না, আমার গায়ে হাত তুলতো, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আমাকে এমন ভাষায় গালি দিত যা বলার মতো না। আমি ছোট ছিলাম, আমি বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে সব কাজ করতাম, আর আমি এমন কিছু করতাম না যেন সে আমার প্রতি বিরক্ত হয়। এভাবে তার সাথে থাকতে থাকতে আমি তাকে অনেক ভালোবেসে ফেলি। তার জন্য অনেক মায়া কাজ করতো। শুভ ছিল অনেকটা রাগী, তবুও আমি তার সব কথা শোনার চেষ্টা করতাম, তাকে অনেক ভালোবাসতাম যে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, শুভ আমাকে কখনো ভালোবাসেনি। সে ছিল অন্য নারীতে আসক্ত। আমি যে তার বউ ছিলাম, সে কখনো আমাকে বউয়ের মর্যাদা দেয়নি। আমাকে তুই করে বলতো, আমাকে সবকিছুতে ছোট করে কথা বলতো। আমি হাঁটতে পারি না, আমার হাত বাঁকা। ওই যে একটা কথা আছে না, যাকে ভালো লাগে না তার কোনো কিছুই তার ভালো লাগে না। সে আমাকে 1000 বার বলেছে, আমি তোর সাথে সংসার করতে চাই না, আমাকে মুক্ত করে দে প্লিজ। একটা মানুষ কতটা খারাপ হলে এটা বলতে পারে। আমি শুধু তার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম, তার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। এটাই আমার দোষ। আমি ছিলাম বোকা। সে না আমাকে ভালোবাসতো, না আমি তার কাছে সুখ শান্তি পেয়েছি। তাও আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম। আমি তার কাছে অনেক রিকোয়েস্ট করতাম সে যেন আমাকে ছেড়ে না দেয়। তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম, প্লিজ আমাকে ছেড়ে কখনো চেও না, আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। সে বলেছিল, তোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তারপর আমি আমার বাবা মাকে সবকিছু জানাই। তারা আমাকে আর তার সাথে সংসার করাবে না। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসতো। আমি আমার মাকে বলতাম যে আমি ওর সাথেই থাকতে চাই, ওর কাছেই যেতে চাই। তখন আমার মা আমাকে অনেক মারতো আর বলতো, ওর কাছে গেলে তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে, তাই আর তার কাছে যেতে দিত না। আমি একবার আমার বাবা মাকে না বলে ওর সাথে ওদের বাসায় পালিয়ে গিয়েছিলাম। সে বলেছিল আমি ভালো হয়ে যাব, তুই আয়। আমিও গেছি শুধু ভালোবাসি বলে, কিন্তু যে খারাপ সে কি কখনো ভালো হয়? দিনের পর দিন আমার সাথে আরো বেশি খারাপ ব্যবহার করত। ও কখনোই আমাকে বোঝেনি। একটা সময় মনে হলো তার সাথে থাকার সম্ভব না। আমার জানা ছিল না আর কতটা ভালোবাসলে আমি তাকে পেতাম। তারপর বিয়ের 6 মাস পর আমার বাবা মার কথায় আমি তাকে ডিভোর্স দিয়ে দেই। এখন 2025 সাল চলে, কেটে গেছে 2 বছর 7 মাস। আমি বর্তমানে ক্লাস 9-এ পড়ি। আজ আমি তাকে প্রচুর ভালোবাসি। তার জন্য ভালোবাসা কখনো কমবে না, তাকে সবসময় মিস করি। এখন সে বুঝতে পারে সে কাকে হারিয়েছে। আসলে থাকতে কেউই মূল্য বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে। এখন সে শুধু আমাকে চাই। আমার আন্টিও আমার জন্য অনেক কান্না করে, কিন্তু আমি আমার বাবা মা আর তাকে চাই না। আমি অনেক কষ্ট পেয়েছি। তার কথা মনে হলে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমার অতীতের সব ঘটনাগুলো মনে হলে আজও আমার আত্মা কেঁপে ওঠে। আমি এখন সব সময় ডিপ্রেশনে থাকি। এতটা কষ্ট সহ্য করার পরও আমি বেঁচে আছি।
তার কারণ আমার বাবা আমাকে অনেক ভালোবাসে এবং সর্বদা সবকিছুতে আমাকে সাপোর্ট করে। তবে আমি কখনো ভুলতে পারবো না তাকে। আমি তাকে দূর থেকেই সারা জীবন ভালোবাসতে চাই। হয়তো আমি তাকে পাইনি, আমার আল্লাহ তাকে আমার ভাগ্যে লেখেননি, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে আমি তাকে কিছুদিনের জন্য পেয়েছিলাম। আমি সবসময় তার জন্য দোয়া করি সে অনেক ভালো থাকুক, আমার কথা যেন তার মনে না পড়ুক। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি। আশা করি গল্পগুলি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমাদের ফেসবুক পেজের নাম ভয়েস অফ সোহান। তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।